হ্যালো! মোমেন মোড়ের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের অমৃতসরের দ্বিতীয় দিন। কালকে রাতে আমাদের স্বর্ণ মন্দির দেখে ফিরতে ফিরতে রাত ১২টা প্রায় বেজে গেছিল। তারপর সারাদিনের ক্লান্তি তো ছিলই। সুতরাং সবাই ভালো মতো রেস্ট নিয়ে আজ সকালে উঠে ফ্রেশ হয়ে সকাল ১১টা নাগাদ সবাই রেডি হয়ে গেছি অমৃতসরের বাকি জায়গাগুলো ঘুরে দেখব বলে। আজকের জন্য আমি একটা কমফি কটন ড্রেস চুজ করেছি, কারণ সারাদিন রোদে রোদে ঘুরতে হবে। আর এই ড্রেসটা খুব কমফোর্টেবল, আমি বেশ কয়েক বছর আগে মিন্ত্রা থেকে নিয়েছিলাম। আজকের জন্য আমরা একটা টেম্পো ট্রাভেলার ভাড়া করে নিয়েছি, কারণ আমরা বেশ অনেকজন আছি। এই টেম্পো ট্রাভেলারটা আজকে আমাদেরকে সারাদিন সব স্পটগুলো ঘুরে দেখাবে, তার জন্য চার্জ নিচ্ছে ৫,০০০ টাকা। তাহলে চলো আজকে বেরিয়ে পড়া যাক। সকালে আমরা আলাদা করে আর কোথাও ব্রেকফাস্ট করতে যাইনি। আমাদের সাথে যা ড্রাই ফ্রুটস ছিল সেগুলো দিয়ে আমরা মোটামুটি ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা অনেকজন মিলে ঘুরতে যাচ্ছি, এই দেখো এখানে মোটামুটি প্রায় সকলে আছে। তাহলে চলো বেরিয়ে পড়া যাক। আজকে আমাদের ফার্স্ট স্পট হচ্ছে দুর্গিয়ানা মন্দির। আমরা যে গেস্ট হাউসটা ছিলাম সেটা জানো দুর্গিয়ানা মন্দির ট্রাস্ট কমিটি চালায়। সেখান থেকে এই মন্দিরটা একেবারে কাছেই। প্রথমে আমরা একটা পথ দিয়ে যাচ্ছিলাম, তো পরে জানতে পারলাম সেই পথটা কোনো কারণে বন্ধ, আবার অন্য রাস্তা দিয়ে আসতে হলো। যাক, সেটা দিয়েও আমরা খুব কম সময়ের মধ্যেই পৌঁছে গেছি। এখানে দশেরা উৎসবটা খুব ভালোভাবে পালিত হয়। কাল থেকে এসে থেকেই দেখছি বেশ চারদিকে একটা উৎসব উৎসব আবহ চলছে। এই মন্দিরের কাছে সেটা আরও বেশি। মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তার সাথে সাথে মন্দিরের বাইরে একদম বেশ মেলা মতো বসে আছে। মন্দিরের ভিতরেও দেখছো বাচ্চাদের চারিদিকে খেলনা টেলনা বিক্রি হচ্ছে। এই রাস্তার মধ্যে দিয়ে তো ন্যানোকে নিয়ে যাওয়াই একটা রিস্কের ব্যাপার। ও যা দেখছে তাই কিনবে। অলরেডি ও মানিকে পটিয়ে পাঠিয়ে একটা বাবলস কিনে ফেলেছে। তাহলে চলো মন্দিরে ঢুকে আগে দেখা যাক জুতো রাখার কোথায় ব্যবস্থা আছে। ওই জন্য আজকে আমি স্লিপার্সটা পরেই বেরিয়েছি। আমি জানি মন্দির টন্দির দেখতে গেলে নানা জায়গায় জুতো খুলতে হবে, তাই স্লিপার্স পরাটাই সব থেকে সেফ অপশন। আজকে আমি এখনও স্নিকার্সের পথে হাঁটিনি। যাক, আমরা জুতো রাখার জায়গাটা খুঁজে পেয়েছি। জুতো টুতো রেখে জুতো রাখার ব্যবস্থাও এখানে বেশ ফ্রি। এখানে আমরা যাচ্ছি মূল মন্দিরের দিকে ঘুরতে। মূল মন্দিরটা দেখে বেশ স্বর্ণ মন্দিরের ছোট সংস্করণ বলেই মনে হলো। মানে বেশ স্বর্ণ মন্দিরের ধাঁচেই মন্দিরটা তৈরি। এটাকে স্বর্ণ মন্দিরের ছোট ভাই বললে ভুল হবে না। এই মন্দিরে মূলত দেবী দুর্গারই পুজো করা হয়। তবে এছাড়াও রাম সীতা, শ্রী বিষ্ণু লক্ষ্মী এবং তাছাড়াও আরও বেশ কিছু যেমন কৃষ্ণ এবং ঠাকুর, আরও অনেক ঠাকুরের মূর্তি আছে। এবং যেটা সবথেকে ভালো লাগলো, মূর্তিগুলো অত্যন্ত সুন্দরভাবে সাজানো। কিন্তু ভিতরে ছবি তোলা নিষেধ ছিল, তাই আমি ছবি তুলিনি বা ভিডিও করিনি। আর একটা কথা বললো, মন্দিরটাতে বেশি ভিড় ছিল না। আমরা ফাঁকায় ফাঁকায় হালকার মধ্যেই বেশ ভালোভাবেই দর্শন করতে পেরেছি। আর দেখো এখানে এই মন্দিরটাও বাইরেও কিন্তু একটা পরীক্ষা আছে। তবে হ্যাঁ, স্বর্ণ মন্দির যেমন একদম পরীক্ষার মাঝে অবস্থিত, এটা সেটা নয়। এটা মন্দিরটার সামনে এই পরীক্ষাটা রয়েছে। তাহলে চলো এবার এই মন্দিরটা দর্শন করে বেরোনো যাক। এখানে অমৃতসরে হালকা গরম আছে রোদে ঘুরতে, তবে সেভাবে কোনো কষ্ট হচ্ছে না। মানে রোদটা আছে, কিন্তু রোদে ঘুরলে যে একটা প্রচণ্ড ঘাম হয়, আমাদের যেমন আসানসোলে প্রচণ্ড স্কর্চিং হিট, সেই ব্যাপারটা নেই। রোদে রোদে ঘুরছি, বেশ কমফোর্টেবল লাগছে। বাইরে একটা জায়গায় ঢাক বাজছিল, দিদিরা সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। তবে এই নাচ কি দেখছো এই ভিডিওতে, আর খানিকক্ষণ পর দেখবে সবাই বর্ডারে গিয়ে কেমন নাচছে, সেই ভিডিও দেখতে পাবে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। যাক, এখানে নাচানাচি সেরে ভালোভাবে দর্শন করে নিয়ে আমরা চলে যাচ্ছি জালিয়ানওয়ালাবাগ দেখতে। জালিয়ানওয়ালাবাগ মন্দিরটা ওই অমৃতসর স্বর্ণ মন্দির চত্বরেই অবস্থিত। তবে আমরা কাল রাতে এসেছিলাম বলে দেখতে পাইনি। ওই মন্দিরটা ঢোকার আগে আমরা একটা মজরির দোকানে ঢুকেছিলাম। এখানে খুব ভালো মজরি বিক্রি হচ্ছিল। দেবুদা একটা কিনলো, তার মধ্যে আমার একটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু সামহাও আমি মাইন্ডে ডিসাইড করে উঠতে পারলাম না। ভেবেছিলাম পরে কিনবো, যাক পরে আর সময় হয়ে ওঠেনি, তাই আর কেনা হলো না। আপাতত আমরা জালিয়ানওয়ালাবাগের বাইরে অপেক্ষা করছি। এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এর ঠিক উল্টো দিকে জালিয়ানওয়ালাবাগ। তাই তোমরা যদি সকালে স্বর্ণ মন্দির দর্শন করতে আসো, তাহলে সেটার সাথে একেবারেই জালিয়ানওয়ালাবাগ দর্শন করে নিতে পারো। আর এইখানে দেখো বাঁদিকে লেখাও আছে এখানে নাকি পিক পকেট খুব হয়, তাই ব্যাগ নিয়ে খুব সাবধান। আমি তাই কোনো রকম রিস্ক নিয়ে আমার পিঠের ব্যাগটা সামনে নিয়ে নিয়েছিলাম। আর আমার ছবিগুলো যদি দেখে থাকো দেখবে যে আমি সবসময় একটা পিঠের ব্যাগ ক্যারি করি, কারণ ন্যানোর প্রচুর জিনিস ক্যারি করতে হয়। জালিয়ানওয়ালাবাগটা ঢুকেই আমার প্রথমেই যেটা মনে হলো, জায়গাটা খুব ওয়েল মেনটেন্ড। যে কোনো ঐতিহাসিক স্থান বা কোনো দর্শনীয় স্থান ঘুরতে গেলে আমার একটু ওয়েল মেনটেন জায়গা দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। মানে ভীষণ টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কোথায় কি আছে সেটা খুব সুন্দরভাবে মার্ক করা।
জালিয়ানওয়ালা বাগ নিয়ে তো আর নতুন করে কিছু বলা নেই। এটা তো একটা দুঃখের ইতিহাস, বলতে গেলে হয়তো আমাদের স্বাধীনতা সংগ্রামের সবথেকে নৃশংসতম অধ্যায়, যেখানে জেনারেল ডায়ারের নির্দেশে বহু অসহায় মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং এইখানে তার বিভিন্ন চিহ্ন রয়ে গেছে। সেই ইতিহাস বইয়ে পাতায় থেকে উঠে আসা জালিয়ানওয়ালা বাগ অনেক বছর ধরে দেখতে আসার ইচ্ছা ছিল। আর যখন এসছি ভালো লাগছে, সেই সাথে একটা মন খারাপও কাজ করছে, কারণ অবশ্যই এটা কোনো মন ভালো করা আনন্দের জায়গা তো নয়। এখানে যে অত অসহায় মানুষকে সেদিন অসহায়ভাবে মেরে ফেলা হয়েছিল, সেটা ভাবলেই কেমন একটু মন ভার হয়ে ওঠে। যাক, একটা ইতিহাসের অংশ হতে পেরে, ইতিহাসের জায়গা দেখতে পেরেও ভালো লাগছে। আমরা এখন যে জায়গাটাতে আছি সেটা দিয়ে যদি সামনে তাকাও, তো সেখানে একটা শহীদ স্মারক বানানো আছে যারা মারা গেছিল তাদের স্মৃতিতে। আর এখন যে দিকটা দেখতে পাচ্ছ বাঁ দিকে, এই দিকে ওই একটা মিউজিয়াম আছে। আর যে মানুষকে গুলি করে মারা হয়েছিল সেই বিভিন্ন দেওয়ালগুলো মার্ক করে রাখা আছে, এবং বিভিন্ন যে কুয়াটা ছিল যেখান থেকে মানুষ প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছিল, মানে মানুষ কতটা অসহায় হলে এটাও ভুলে যায় যে কুয়াতে ঝাঁপ দিলেও তো আমরা বাঁচবো না, কিন্তু সেই মুহূর্তে হয়তো তাদের মনে হয়েছিল যে গুলি থেকে যদি বাঁচা যায় কোনোভাবেই। যাক, আমরা একটা মিউজিয়াম দেখতে ঢুকেছিলাম। মিউজিয়ামের ভিতরটা অন্ধকার অন্ধকার ছিল বলে আমি কিছু শ্যুট করিনি। আর এটা হচ্ছে সেই কুয়াটা বেশ বড়, মানে দেখলেই ভয় লাগছে। এখন চারদিকটা ঘিরে দিয়েছে যে এর ভিতরে পড়লেও কোনো মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে, কিন্তু অবভিয়াসলি যখন চারদিকে নৃশংসভাবে গুলি চলছে তখন হয়তো মানুষের মাথা কাজ করে না, তখন তাদের মনে হয় যেটুকু আমরা বাঁচার জন্য পাই। আর এখন আমরা যে দেওয়ালটার দিকে এগিয়ে চলেছি, তখনকার দিনে গুলির চিহ্ন সেগুলোও রয়ে গেছে এবং সেগুলো মার্ক করে রাখা আছে আমাদের এখনকার দর্শনার্থীদের দেখার জন্য। এইগুলো দেখে আমরা, তবে জালালবাগ জায়গাটা বেশ সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর যে বাগানটা রয়েছে, বাগানের একদম শেষ প্রান্তে আমি জানিয়ে রাখি ওয়াশরুমও রয়েছে, তাই কারুর যদি জায়গা দরকার পড়ে সেখানে ব্যবহার করতে পারে। এবং এই ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে যে সব জায়গায় একটা ওয়াশরুম থাকলে খুব সুবিধা হয়, কারণ আমরা সাধারণত দূর দূর থেকে মানুষ সারা দিনের একটা প্ল্যান করে এইসব জায়গায় ঘুরতে আসে। এবং ওই যে প্রথমে একটা দেওয়াল দেখলেন যেখানে গুলির চিহ্ন আছে, এরকম আরও দুটো জায়গা রয়েছে। তার মধ্যে এখন যে জায়গাটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে সবথেকে বেশি গুলির দাগ রয়েছে এবং এখানে বিভিন্ন মেনশন করে কোথায় কতগুলো গুলির দাগ আছে, বিভিন্ন জায়গায় বোর্ড লাগিয়ে, এবং কোথা থেকে গুলি করা হয়েছিল কোথা থেকে, সেই জায়গাগুলোও বেশ সুন্দর মতো মার্ক করা আছে। আমরা জালিয়ানওয়ালা বাগ দেখে বেরিয়ে পড়েছি, এখন এই মার্কেট এরিয়াটার মধ্যে আছি। এখানে আমরা আপাতত খাবারের জায়গা খুঁজছি, কিন্তু সেখানে কোথাও ননভেজ খাবার ওই এলাকাতে পাওয়া যায় না, তাই আমরা হাইওয়েতে অনেকক্ষণ এগিয়ে এসে এই বল্লে বল্লে ধাবায় এসে আজকে লাঞ্চ করলাম। লাঞ্চ করতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গেছিলো। এবং এখান থেকে আমরা যাব আটারি বর্ডার। তার আগে আমরা সবাই দেখো গালে পতাকা আঁকছি। এটা বেশ ইন্টারেস্টিং জিনিস। এখানে 10 টাকার বিনিময়ে একজন মানুষ আমাদের সবার গালে পতাকা এঁকে দিচ্ছিলো। অবভিয়াসলি আমরা আটারি ওয়াঘা বর্ডার দেখতে চলেছি, খুব এক্সাইটেড সবাই। এই জায়গাটা ভিডিওতে প্রচুর দেখেছি, প্রচুর ছবি দেখেছি, তাই এই জায়গাটা দেখারও খুব ইচ্ছা ছিল। আমরা দিদিরা সবাই মিলে গালে সব পতাকা এঁকে নিয়েছি, ফুল এক্সাইটেড। আমাদের যেতে বোধহয় একটু দেরি হয়ে গেল, কারণ প্রোগ্রাম শুরু হতে এখনও অনেক দেরি আছে, কিন্তু আমরা যেটুকু খবর পেয়েছি যে ওখানে তাড়াতাড়ি না গেলে ভালো সিট পাওয়া যায় না সামনে থেকে বসে থাকার। তো যা হোক, কিছু করার নেই, আমাদের লাঞ্চটা করতে অনেক দেরি হয়ে গেল। অমৃতসর থেকে আটারি বর্ডারের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। তার মধ্যে লাঞ্চ করার জন্য অলরেডি আমরা অনেকটা এগিয়ে চলে এসেছিলাম। এবার বাকি পথটা, এখনও রোদ ভালোই আছে, গরমকাল, এখনই তো রোদ পড়ার কোনো সম্ভাবনা নেই। এবং মোটামুটি যখন আর কি সূর্য অস্ত যাওয়ার সময় হয় 5:30 নাগাদ শুনেছি অনুষ্ঠানটা শুরু হয়। আমরা চলে এসেছি এই জায়গায়, আমাদের গাড়ি পার্কিংয়ে রয়ে গেছে এবং বাকি রাস্তাটা আমাদের এখান থেকে বেশ খানিকটা রাস্তা হেঁটে যেতে হবে। এবং যে এইখানটা দেখতে পাচ্ছ, এখান থেকে মেয়েদের আর ছেলেদের দুটো আলাদা আলাদা রাস্তা হয়ে যায়। তারপর সেখান থেকে আবার খানিকটা দূর গিয়ে দুটো রাস্তা এক হয়ে যায়। এবং এখানে একটা বিশাল পতাকা লাগানো আছে, দেখতে খুব ভালো লাগছিল, বেশ একটা প্যাট্রিয়টিক ফিল আসছিল এত বড় পতাকাটা দেখে। এবং এখানে বেশ তারস্বরে বেশ গান টান বাজছিল। আমরা চলে এসেছি যেখান থেকে অনুষ্ঠানটা দেখা যায়, এবং যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই হয়েছে। আমরা 4:30 নাগাদ এসে পৌঁছে দেখছি পুরো জ্যাম প্যাকড একদম, মানে গ্যালারি একদম, কোথাও বসার জায়গা নেই। আমরা এদিক ওদিক যে যেখানে পেরেছি খানিকটা জায়গা ম্যানেজ করার চেষ্টা করেছিলাম, তবে খুব ভালো জায়গা পাইনি একদম। তাই যদি ভালো করে প্রোগ্রামটা দেখতে চান, চেষ্টা করবেন 3টের মধ্যে এখানে ঢুকে যাবার,
কারণ এর আগেও আমি শুনেছি এবং আমাদের অভিজ্ঞতাও তাই বলে যে 3টের পর হয়তো ভালো জায়গা পেতে একটু অসুবিধা হয়। আমরা একটু ওপরের দিকে জায়গা পেয়েছিলাম এবং সেখান থেকে একদম মানে আমাদেরকে একটু উঁকি ঝুঁকি মেরে, যদিও এখনও প্রোগ্রাম শুরু হয়নি, সূর্য অস্ত যাবে তবে মানে সূর্য অস্ত যাওয়ার সময়ই প্রোগ্রামটা হয়। আর এই দেখুন সেই যে বলছিলাম এখানে বেশ ভালো ভালো প্যাট্রিয়টিক গান, বলিউড গান চালিয়ে দেওয়া হচ্ছিল এবং সেখানে সবাইকে নাচতে ডাকা হয়েছিল এবং সবাই সেখানে গিয়ে নাচানাচি করছিল। মানে বর্ডারে নাচ, এই ব্যাপারটা আমার দারুণ লেগেছে। এবং এখানে একজন বিএসএফ জওয়ান ছিলেন, তিনি খুব ভালোভাবে মানে আমাদেরকে এন্টারটেন করছিলেন নানা রকম কথা টথা বলে। আর ওই যে সবুজ একটা কাপড় দেখতে পাচ্ছেন ওই পারে, ওইটা হচ্ছে পাকিস্তান। ওইখানেও পাকিস্তানের গ্যালারি থাকে, কিন্তু কোনো কারণে ওখানে কাজ চলছে, তাই ওখানে আপাতত গ্যালারি নেই বা পাকিস্তানের লোকজনকে দেখা যাচ্ছে না। আর এখন দেখতে পাচ্ছেন মূল প্রোগ্রাম শুরু হয়ে গেছে। মূল প্রোগ্রামটা ওই মিনিট 15 মতো হয়। বিএসএফের দু দেশেরই বিএসএফের জওয়ানরা আসে এবং তারপর তারা নিজেদের পতাকা নামিয়ে নেয় এবং পতাকাটাকে নিয়ে গিয়ে রেখে দেয়। এটাই প্রোগ্রাম, দেখতে ভালোই লাগে। দুই দেশের মানুষজনকেও দেখা যায় এবং আমি যেটা খুব মিস করেছি, আমার খুব ইচ্ছা ছিল যে আমি ভিডিওতে দেখেছিলাম যে পাকিস্তানের লোকজনও ওদিক থেকে হাত নাড়ে, আমরাও বেশ হাত নাড়বো, কিন্তু সেটা পসিবল হয়নি। এই দিকটাতে ছিল কিছু দর্শক, কিন্তু সেইটা নেমে গেলে তবেই তাদেরকে দেখা যাচ্ছিল। এই দিকের গ্যালারিটিতে কাজ চলায় তাদেরকে দেখা যায়নি। যাক, আমরা অনেক কষ্টে অনেক উঁকি ঝুঁকি মেরে মানে ভিডিও করতে তো আমার রীতিমতো হাত ব্যথা হয়ে গেছে, কারণ একটা ভালো জায়গা পাওয়াই যাচ্ছিল না। তার মধ্যে সবাই দাঁড়িয়ে পড়ছিল ভিডিও করতে, ভালো করে দেখাই যাচ্ছিল না, তো ভিডিও কি করে করব। তার মধ্যে আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। আর এখন দেখো অন্ধকার অন্ধকার হয়ে আসছে একদম প্রায়, এবং পতাকা নামানোর কাজও শুরু হয়ে গেছে। এই জায়গাটা এলে ভালো লাগে, মানে যাদের বেশ একটু গান টান বাজছিল, বেশ ভালো একটা মানে হই হই ব্যাপার বলতে পারেন একটা, বেশ যাদের যেরকম ব্যাপার পছন্দ তারা অবশ্যই আটারি ওয়াঘা বর্ডার আসবেন। এটাও একটা এক্সপিরিয়েন্স করবেন। অন্য একটা দেশের মানুষ, তাদেরকে দেখতে পাবেন। যাক, ভালো লেগেছে আমার। আর এই জায়গাটা আসারও ইচ্ছা ছিল। আজকে সারাদিনে অমৃতসরে যা যা ঘুরে দেখলাম বেশ আমার ভালোই লেগেছে এবং আমাদের সবার প্রত্যেকে। আর এই বিষয়ে একটা কথা বলে রাখি, আজকে মানে ন্যানো বেশ সারাদিনটা ঘুরে খুব এনজয় করেছে, খুব একটা বিরক্ত হয়নি বা আমি ভাবছিলাম রোদে রোদে ঘুরবে কিছু হবে নাকি, মোটামুটি কিছু বিরক্ত করেনি, সবার সাথে ভালোভাবেই ছিল এবং সব জায়গা ভালোভাবে দেখেছে, কিছু মানে বিরক্ত হয়নি বা বাড়ি যাব করেনি। যাক, এই অনুষ্ঠান এবার মোটামুটি শেষ হয়ে গেল। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর গেটটা বন্ধ করে দেবে, তখন আপনি গেটের কাছে গিয়ে ছবি তুলতে পারবেন, যেটা অনেকেই তুলেছে। আমার আর যাওয়া হয়নি। আমরা বেরিয়ে পড়েছি এবং এখন মোটামুটি সন্ধে নেমে গেছে, তাই আলো জ্বলে গেছে এবং এই বিল্ডিংটা দেখলাম পতাকার যে আলো, সেই আলোতে কালার করা হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিও নিয়ে। বাই।